হঠাৎ বাইরে একটা পেঁচা ডেকে উঠল। কিছু না ভেবেই ভয় পেয়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলে। এরকম অভিজ্ঞতা আমাদের সবারই কখনো না কখনো হয়েছে। এই শব্দ শোনা এবং সেই ডাকে সাড়া দেওয়ার মধ্যে যে সমন্বয় তা করে আমাদের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র। গাছ তো আমাদের মতো চলাফেরা করতে পারে না, তাহলে গাছ কি অনুভূতিহীন মনে করছো? গাছেরাও তো জীব, আর তারাও আমাদের মতো বিভিন্ন উদ্দীপকে সাড়া প্রদান করে, আর তারাও তাদের নানা কাজের মধ্যে সমন্বয় করতে পারে। অবাক হচ্ছ তো? গাছের তো মস্তিষ্ক নেই, তাহলে তারা কিভাবে সমন্বয় করে? জানতে চাও তো? আজ তাহলে উদ্ভিদের সমন্বয় সম্পর্কেই জানা যাক। লজ্জাবতী গাছ তো দেখেছো। লজ্জাবতী গাছ ছুঁয়ে দিলে পাতাগুলো বন্ধ হয়ে যায়, আবার ছুঁয়ে দিলে আবার বন্ধ পাতা খুলে যায়। লজ্জাবতীর পাতা বন্ধ হয়ে যাওয়ার মতোই বীজ থেকে গাছ বড় হওয়া, ফুল ও ফল হওয়া এবং বীজ সৃষ্টি সবই উদ্ভিদের শারীরিক কাজ। এগুলো উদ্ভিদের পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য হয়। উদ্ভিদের দেহের যে এত সব কাজ হয়, কাজগুলো কিন্তু একই সাথে চলতে থাকে, একটি কখনো অপরটির কারণে বন্ধ হয়ে যায় না। বিজ্ঞানীরা অনেক গবেষণার পর জানতে পেরেছেন উদ্ভিদের এমন সুশৃঙ্খল কাজ সম্ভব হয় কিছু জৈব রাসায়নিক পদার্থের কারণে। উদ্ভিদের শরীরে তৈরি হওয়া এসব জৈব রাসায়নিক পদার্থের কারণে বীজ থেকে চারা গজায়, চারা বড় হয়ে গাছ হয়, তাতে ফুল ও ফল ধরে। এই কাজগুলো হওয়ার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, যাকে আমরা উদ্ভিদের সমন্বয় বলি। আর এসব জৈব রাসায়নিক পদার্থকে বলে ফাইটোহরমোন। ফাইটোহরমোনগুলো উদ্ভিদের কোষে উৎপন্ন হয়ে বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে, তাই এদের বৃদ্ধিকারক হরমোনও বলতে পারো। কাজের উপর ভিত্তি করে এরা দুই প্রকার: বৃদ্ধি সহায়ক হরমোন ও বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। বৃদ্ধি সহায়ক হরমোনগুলো উদ্ভিদের ছোট থেকে বড় হতে এবং ফুল ও ফল উৎপাদনে কাজ করে। অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন ইত্যাদি বৃদ্ধি সহায়ক হরমোন। উদ্ভিদের ভ্রূণ যে খোলস দিয়ে ঢাকা থাকে তার আবরণীর আগায় অক্সিন থাকে। এছাড়া গাছের কাণ্ডের আগায় কচি পাতা, যেখানে পাতার কোষ বিভাজিত হয় এবং বৃদ্ধি ঘটে, সেখানেও অক্সিন থাকে। গাছের শাখা কলমে অক্সিন মূল গজাতে সাহায্য করে। এছাড়া গাছ থেকে কচি ফল ঝরে যাওয়াও রোধ করে। আর জিবেরেলিন পাওয়া যায় চারা গাছ, বীজপত্র ও পাতার বৃদ্ধি হয় এমন অঞ্চলে। বীজ থেকে উপযুক্ত পরিবেশে শিশু চারাগাছ গজাতে জিবেরেলিনের অবদান রয়েছে। এছাড়াও চারাগাছের কাণ্ডে দুইটি পাতার মধ্যবর্তী কাণ্ডের দৈর্ঘ্যের বৃদ্ধি করে। নাম থেকেই বুঝতে পারছো, বৃদ্ধি প্রতিবন্ধক হরমোনগুলো উদ্ভিদের বৃদ্ধি বন্ধ করে বা কমিয়ে দেয়। ইথিলিন, ফ্লোরিজেন, অ্যাবসাইসিক অ্যাসিড ইত্যাদি বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন। উদ্ভিদের এই হরমোনগুলির মধ্যে ইথিলিন গ্যাসীয়। ইথিলিন চারাগাছ লম্বা হতে, ফুল ও ফল ধরতে, ফল পাকতে এবং পাতা, ফুল ও ফল ঝরে যেতে সাহায্য করে। আবার ফ্লোরিজেন উৎপন্ন হয় গাছের পাতায়। এরা গাছের পাতার গোড়ায় স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। এছাড়া আরও একটি হরমোন আছে, যার নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটি গাছের ক্ষতস্থান পূরণ করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, উদ্ভিদের আমাদের মতো মস্তিষ্ক না থাকলেও ফাইটো হরমোন আছে, যারা উদ্ভিদের সমন্বয়ে কাজ করে। এমন আরো মজার মজার বিষয় জানতে শিখোর সাথেই থাকো। প্রতিদিন স্কুলে যাওয়ার পথে কি কি প্রাণী খেয়াল করো বলো তো? কুকুর, বিড়াল, গরু, পাখি
আরো কত কি! খেয়াল করে দেখো তো, এরা সহ প্রায় সব প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে, এমনকি তুমি নিজেও। শুধু আমরা প্রাণীরাই যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারি তা কিন্তু না, উদ্ভিদও কিন্তু চলাফেরা করতে পারে। কি অবাক হচ্ছ তো? কিন্তু এই চলাফেরা একদমই আমাদের মতো না। আমাদের আর গাছেদের চলনের মধ্যে অনেক তফাৎ রয়েছে। গাছ তাদের নিজের জায়গায় থেকেই চলাচল করে। কিন্তু এ আবার কেমন চলাচল যে গাছ তার জায়গা থেকে সরে গেল না? তাহলে আজ এটা নিয়েই আলোচনা করি, চলো। তুমি নিশ্চয়ই জানো, গাছেরও প্রাণ আছে, আর তারাও অনুভব করতে পারে ঠিক তোমার মতোই। একইভাবে গাছ সূর্যের আলো, পানি, অভিকর্ষ এদের প্রভাবও অনুভব করে। আর এইসব উদ্দীপনার প্রতি সাড়া দিয়েই উদ্ভিদের বৃদ্ধি আর চলন ঘটে। নিয়মিত দুধ, ডিম, ফলমূল, শাকসবজি খেলে এসবের প্রভাবে তুমি যেমন সুস্বাস্থ্যের অধিকারী হবে, ঠিক তেমনি উদ্ভিদের উপরও বিভিন্ন রকম জিনিসের প্রভাব রয়েছে। এদেরই বলে উদ্দীপক। উদ্ভিদের বৃদ্ধি আর চলনে দুই ধরনের উদ্দীপকের প্রভাব আছে। একটি হলো বহি উদ্দীপক এবং অপরটি অভ্যন্তরীণ উদ্দীপক। সূর্যের আলো, পানি, অভিকর্ষ এরা উদ্ভিদের দেহের বাইরে থেকে উদ্দীপনা সৃষ্টি করে, তাই এরা বহি উদ্দীপক। আবার ফাইটো হরমোনগুলো উদ্ভিদ দেহের ভিতরে উৎপন্ন হয়ে উদ্দীপনা তৈরি করে, তাই এরা অভ্যন্তরীণ উদ্দীপক। এই অভ্যন্তরীণ ও বহি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যে চলন হয় তাকে বলে ট্রফিক চলন। আলোর প্রতি কিভাবে সাড়া দেয় তার উপর নির্ভর করে উদ্ভিদের ট্রফিক চলন দুই প্রকার হয়ে থাকে: আলোকমুখী চলন ও আলোক বিমুখী চলন। সূর্যমুখী ফুল তো নিশ্চয়ই দেখেছো। সূর্যমুখী ফুল সব সময় সূর্য যেদিকে থাকে সেই দিকে মুখ করে থাকে। সূর্যের অবস্থান চেঞ্জ হওয়ার সাথে সাথে ফুলও ঘুরতে থাকে। তাহলে এ থেকে আমরা ঠিক কি বুঝতে পারি? সূর্যমুখী আলোর প্রতি সাড়া দেয়। উদ্ভিদ যে আলোর প্রতি সাড়া দেয় এবং তার চলন ঘটে তা কিন্তু তুমি নিজেই ঘরে খুব ছোট একটা পরীক্ষা করে দেখে নিতে পারো। এই পরীক্ষার জন্য তোমার কিছু উপকরণ প্রয়োজন হবে: একটি বড় মুখযুক্ত স্বচ্ছ কাচের বোতল, গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান নিয়ে তৈরি পুষ্টি দ্রবণ, ছিদ্রযুক্ত কর্ক আর একটি সবল চারা গাছ। চলো এখন পরীক্ষাটি শুরু করা যাক। প্রথমে কাচের বোতলটির মধ্যে কিছু পুষ্টি দ্রবণ নাও। এইবার ছিদ্রযুক্ত কর্কটি বোতলের মুখে লাগিয়ে দাও। এইবার কর্কে থাকা ছিদ্রটি দিয়ে গাছের চারাটির শেকড়ের অংশ বোতলের ভেতর ঢুকিয়ে দাও, যাতে চারা গাছের যে শেকড় আছে সেটি বোতলের ভেতরে থাকা তরলে ডুবে থাকে। এবার চারা সহ গাছটি জানালার কাছে আলো আছে এমন জায়গায় রেখে দাও। পরদিন যদি তুমি গাছটিকে দেখো তাহলে দেখবে তেমন কোনো পরিবর্তন হয়নি। চিন্তার কিছু নেই। গাছের চলন দেখতে হলে তোমাকে 4 থেকে 5 দিন অপেক্ষা করতে হবে। দেখবে গাছের কাণ্ড বাঁকা হয়ে জানালার আলোর দিকে ঝুঁকে আছে। একইভাবে এবার মূলের অংশের দিকে লক্ষ্য করো। মূলের অংশ জানালার আলোর বিপরীত দিকে যাচ্ছে। দেখলে তো কিভাবে গাছটির উপরের অংশ আলোর দিকে চলছে? এটিই হলো আলোর প্রতি সাড়া দিয়ে উদ্ভিদের আলোকমুখী বৃদ্ধি ও চলনের প্রমাণ। আবার গাছটির নিচের অংশ মাটি বা আলোর বিপরীত দিকে চলছে, যা হলো আলোক বিমুখী বৃদ্ধি ও চলনের প্রমাণ। পরীক্ষাটা এখনই করতে ইচ্ছে করছে তো? এখনই শুরু করে দাও তাহলে। আবার এমন মজার মজার জিনিস নিয়ে হাজির হব অন্য কোনো পর্বে।
প্রচন্ড রোদে ঘর থেকে বেরোলে নিশ্চয়ই অনেক গরম লাগে। দিনে কত কাজই তো করো, লক্ষ্য করলে দেখবে প্রতিটি কাজই দেহের বিভিন্ন অঙ্গ একসাথে মিলে করে। ধরো তুমি যখন খাও, হাত দিয়ে খাবার মুখে দাও, খাবারটি হজম হয়, আর সেখান থেকে পাও শক্তি। সেই শক্তি দিয়েই বিভিন্ন কাজ করো। বুঝলে তো, তোমার দেহের ভিতরের ও বাইরের কাজগুলোর মধ্যে সংযোগ রয়েছে। কিন্তু আমাদের দেহে যে এত অঙ্গ ও তন্ত্র, এদের মধ্যে তো রীতিমতো যুদ্ধ বেঁধে যাওয়ার কথা। তা কিন্তু হয় না, বরং বিভিন্ন কাজ খুব সুন্দরভাবে হয়। এটা কিভাবে সম্ভব জানো? এটা সম্ভব হয় স্নায়ুতন্ত্রের জন্য। আজকের পর্বে আমরা স্নায়ুতন্ত্র নিয়েই জানব। স্নায়ুতন্ত্র দেহের ভিতরের আর বাইরের পরিবেশের মধ্যে সংযোগ রক্ষা করে দেহের নানাবিধ কাজের সমন্বয়ের জন্য। তোমার গায়ে যখন মশা কামড় দেয়, সঙ্গে সঙ্গে সেই অনুভূতি স্নায়ুতন্ত্র মস্তিষ্কে নিয়ে যায়। তখন তুমি ব্যথা অনুভব করো। এভাবেই বিভিন্ন অঙ্গে সৃষ্ট অনুভূতি স্নায়ুতন্ত্র মস্তিষ্কে নিয়ে যায়। তৎক্ষণাৎ সেই অনুভূতির প্রতি সাড়া দিয়ে মশাকে তাড়ানোর সিদ্ধান্ত নেয় মস্তিষ্ক। অর্থাৎ স্নায়ুতন্ত্র তোমাকে বলে দেয় ঠিক কি করতে হবে। স্নায়ুতন্ত্রের কিন্তু আরো অনেক কাজ রয়েছে, যেমন হৃৎপিণ্ড করে রক্ত পরিবহন, ফুসফুস শ্বাস প্রশ্বাসের কাজ, এবং পরিপাকতন্ত্র করে খাদ্য পরিপাক। সবগুলো কাজ ঠিকঠাক হচ্ছে কিনা, কখন কোনটি চলবে বা বন্ধ হবে, তা ঠিক করে স্নায়ুতন্ত্র। তোমরা জানো, কয়েকটি অঙ্গ মিলে একটি তন্ত্র গঠিত হয়। ঠিক তেমনি স্নায়ুতন্ত্র কয়েকটি অঙ্গ নিয়ে গঠিত। আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গটি হল মস্তিষ্ক। পৃথিবীতে যত প্রাণী রয়েছে তাদের মধ্যে মানুষের মস্তিষ্ক সবচেয়ে উন্নত, আর তাই মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের মতো মস্তিষ্ক অসংখ্য কোষ দিয়ে গঠিত। তবে এই কোষগুলো আমাদের দেহের অন্য কোষগুলোর মতো নয়। মস্তিষ্কের কোষগুলো বিশেষ ধরনের। এগুলোকে স্নায়ু কোষ বা নিউরন বলে, আর এই নিউরনই স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। এটি মানবদেহের সবচেয়ে লম্বা কোষ, যা প্রায় 0.1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। চলো এবার নিউরনের গঠন কেমন তা জানি। একটি নিউরন প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত: কোষদেহ ও লম্বা প্রলম্বিত অংশ। কোষদেহ নিউরনের প্রধান অংশ। এক একটি নিউরনের কোষদেহ এক এক আকৃতির হয়ে থাকে। এদের কোনোটি গোলাকার, কোনোটি ডিম্বাকার, আবার কোনোটি নক্ষত্রের মতো। কোষদেহ একটি আবরণী দিয়ে আবৃত থাকে, এটিকে কোষ আবরণী বলে। কোষ আবরণীর ভিতরে সাইটোপ্লাজম এবং সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। কোষদেহে সেন্ট্রিওল ছাড়া কোষের সকল অঙ্গাণুই থাকে। নিউরন কোষের সাথে অন্য কোষের একটি বড় পার্থক্য হলো, অন্যান্য কোষের মতো এরা বিভাজিত হতে পারে না। এর কারণ কি জানো? এর কারণ হলো সেন্ট্রিওল। অন্যান্য কোষে সেন্ট্রিওল থাকায় তারা বিভাজিত হয়, কিন্তু নিউরনে সেন্ট্রিওল না থাকায় এরা বিভাজিত হয় না। ফলে মানুষের পুরো জীবনে নিউরনের সংখ্যা আসলে অপরিবর্তিত থাকে। এবার চলো নিউরনের প্রলম্বিত অংশ নিয়ে জানা যাক। কোষদেহের চারপাশ থেকে অনেকগুলো সুতার মতো শাখা প্রশাখা উৎপন্ন হয়, এদের প্রলম্বিত অংশ বলে। স্নায়ু কোষে দু ধরনের প্রলম্বিত অংশ থাকে, অ্যাক্সন ও ডেনড্রন। কোষদেহ থেকে সৃষ্ট লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। অ্যাক্সনের এক প্রান্তে কোষদেহ এবং তার বিপরীত প্রান্তে অ্যাক্সন বিভক্ত হয়ে কিছু শাখার সৃষ্টি করে। কোষদেহের চারদিকে সৃষ্ট ও অ্যাক্সনের চেয়ে আকারে ছোট শাখাগুলোই হলো ডেনড্রন। আবার ডেনড্রন থেকে যে শাখা প্রশাখাগুলো সৃষ্টি হয় তারাই ডেনড্রাইট। নিউরনের গঠন সম্পর্কে তো জানা হলো। এখন প্রশ্ন হলো, মস্তিষ্কের অসংখ্য নিউরন মস্তিষ্কে ঠিক কিভাবে থাকে? এরা কি আলাদা আলাদা ভাবে থাকে, নাকি এদের মধ্যে সংযোগ রয়েছে? মজার ব্যাপার হলো, নিউরনগুলোর মধ্যে সংযোগ রয়েছে, কিন্তু এই সংযোগ কিভাবে তৈরি হয়? একটি স্নায়ু কোষের অ্যাক্সনের সাথে অন্য একটি স্নায়ু কোষের ডেনড্রাইট মিলিত হয়। মিলিত হওয়ার স্থানটিকে বলে সিন্যাপস। সিন্যাপসই এই সংযোগ তৈরি করে। নিউরন আমাদের দেহে কি কি কাজ করে তা স্ক্রিন পজ করে দেখে নাও। এখন প্রশ্ন হলো, এই যে নিউরন এত ধরনের কাজ করে, সেটির জন্য অবশ্যই বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনা প্রথমে মস্তিষ্কে নিয়ে যেতে হয়। নিউরন এটি কিভাবে করে?
একটি নিউরনের ডেনড্রাইটগুলো অন্য নিউরনের অ্যাক্সনের সাথে যুক্ত হয়। এভাবে অনেকগুলো নিউরন পরস্পর যুক্ত হয়ে জালের মতো গঠন করে। দেহের কোনো অংশে উদ্দীপনা সৃষ্টি হলে সেই উদ্দীপনা একটি নিউরনের কোষ দেহ থেকে প্রথমে অ্যাক্সনে ও তারপরে ডেনড্রাইটে যায়। তারপর সিন্যাপস পার হয়ে অপর নিউরনের কোষ দেহের দিকে যায় এবং এইভাবে অসংখ্য নিউরন পার হয়ে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। আমাদের দেহে বিভিন্ন কাজের সমন্বয় কিভাবে হয়, নিউরনের গঠন এবং কিভাবে কাজ করে তা তো জানলে, এমন মজার মজার বিষয় সম্পর্কে আরো জানতে শিখর সাথেই থেকো। খেয়াল করো, বুকের ভিতর হৃৎপিণ্ডটা ধুপুক ধুপুক শব্দ করছে। চাইলে কি এই শব্দ তুমি নিয়ন্ত্রণ করতে পারো? আবার হয়তো দুপুরে বসে গল্পের বই পড়ছো, হঠাৎ নাকে ঘ্রাণ গেল, বুঝে গেলে কোথাও পোলাও রান্না হচ্ছে। আচ্ছা, তুমি কিভাবে বুঝলে এটা পোলাওর ঘ্রাণ? নিশ্চয়ই কাজগুলো আমাদের কোনো অঙ্গ নিয়ন্ত্রণ করে। সেই অঙ্গটি হচ্ছে মস্তিষ্ক। তোমরা জানো, আমাদের দেহে প্রতিনিয়ত যে বিভিন্ন ধরনের কাজ হয়, সেগুলো সুন্দরভাবে সম্পন্ন হওয়ার জন্য তাদের মাঝে একটি সমন্বয় প্রয়োজন হয়। এই কাজটি করে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র তিন ধরনের হয়: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আজ আমরা স্নায়ুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সম্পর্কে জানব, যা আমাদের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে। এই যেমন ধরো, তুমি যখন তোমার বন্ধুর হাতে চিমটি কাটো, তখন সাথে সাথেই সে বুঝতে পারে এবং ব্যথা যে পাচ্ছে সেটি তোমাকে জানায়। পুরো ঘটনাটা চোখের পলকেই ঘটে যায়, তাই না? এই বিস্ময়কর কাজটি করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র মস্তিষ্ক ও মেরুরজ্জু এই দুটি অংশ নিয়ে গঠিত। মজার ব্যাপার হলো, স্নায়ুতন্ত্রটিকে পরিচালনা করে আমাদের মস্তিষ্ক। তাহলে বুঝতেই পারছো মস্তিষ্ক কত গুরুত্বপূর্ণ। তাই একে সুরক্ষিত রাখাও প্রয়োজন। মস্তিষ্ককে সুরক্ষিত রাখতে এর চারপাশে করোটি নামের শক্ত হাড়ের আবরণ থাকে। এর ভেতরে মস্তিষ্ক আরেকটি পাতলা পর্দায় ঘেরা, যার নাম মেনিনজেস। পুরো মস্তিষ্ক কিন্তু একই কাজ করে না। মস্তিষ্কের কয়েকটি ভাগ আছে: গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। মস্তিষ্কের বড় অংশটি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম। এটি মস্তিষ্কের প্রধান, সবচেয়ে বড় এবং উন্নত অংশ। জানো, আমাদের মস্তিষ্কের ওজনের 85 ভাগই সেরিব্রাম। তাহলে বুঝতেই পারছো সেরিব্রাম কত বড়। লক্ষ্য করো, সেরিব্রামের দুটি অংশ। ডান পাশের অংশকে ডান হেমিস্ফিয়ার আর বাম পাশের অংশকে বাম হেমিস্ফিয়ার বলে। এই দুটি অংশ একে অপরের সাথে এক ধরনের তন্তু দিয়ে যুক্ত, যাকে স্নায়ুতন্তু বলে। কিন্তু মজার ব্যাপার হলো, বাম হেমিস্ফিয়ার আমাদের শরীরের ডান দিক আর ডান হেমিস্ফিয়ার বাম দিক নিয়ন্ত্রণ করে। গুরু মস্তিষ্কে দুটি স্তর আছে। বাইরের স্তরটিকে ধূসর পদার্থ বা গ্রে ম্যাটার, আর ভিতরের স্তরটিকে বলে শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। মস্তিষ্কের উপরের দিকে উঁচু নিচু অংশটি গ্রে ম্যাটার। দেখতে ধূসর রঙের হওয়ায় এর নাম ধূসর পদার্থ। দেখো, গ্রে ম্যাটারের স্নায়ু কোষগুলো অনেকগুলো স্তরে সাজানো। স্নায়ু কোষগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন জায়গায় গুচ্ছাকারে জমা হয়ে স্নায়ু কেন্দ্র তৈরি করে।
প্রতিটি স্নায়ু কেন্দ্র কোনো কিছু দেখা, শব্দ শোনা, ঘ্রাণ নেয়া, স্বাদ নেয়া, স্পর্শ, পেশি নড়াচড়া ইত্যাদি এক একটি কাজ নিয়ন্ত্রণ করে। এমনকি তুমি যে চিন্তা ভাবনা করে অঙ্ক করো বা বায়োলজির পড়া মনে রাখো, নতুন নতুন জিনিস শিখো, এই সকল কাজের স্নায়ু কেন্দ্র কিন্তু গুরু মস্তিষ্কেই থাকে। এবার আসি সেরিব্রামের ভিতরের স্তরে। এটি সাদা রঙের স্নায়ুতন্তু দিয়ে গঠিত। দেখতে সাদা বলে নাম শ্বেত পদার্থ বা হোয়াইট ম্যাটার। এই স্নায়ুতন্তুগুলো শ্বেত পদার্থের ভিতরে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। তুমি কি জানো আমাদের রাগ, লজ্জা, গরম, শীত ও ঘুম এগুলো নিয়ন্ত্রণ করে মস্তিষ্কে থাকা ছোট দুইটি ধূসর পদার্থের স্তূপ। সেরেব্রামের নিচেই থাকা ধূসর পদার্থের ছোট স্তূপটি হলো থ্যালামাস। আর থ্যালামাসের নিচেই একই রকম ধূসর পদার্থের আরেকটি স্তূপ আছে, এটি হাইপোথ্যালামাস। গ্রীষ্মকালে বা শীতকালে পরিবেশের সাথে সাথে শরীরের তাপমাত্রাও পরিবর্তিত হয়। থ্যালামাস ও হাইপোথ্যালামাস তাপ সংরক্ষণ ও নিয়ন্ত্রণের কাজটি করে। এছাড়া হাঁটা চলাও নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের পরের অংশটি মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক গুরু মস্তিষ্ক ও পঞ্জের মাঝে অবস্থিত। আচ্ছা, আমরা কত কিছু দেখি, আবার শব্দও শুনি। বলতে পারো এটা মস্তিষ্কের কোন অংশের কাজ? এটি মূলত মধ্য মস্তিষ্কেরই কাজ। মস্তিষ্কের তৃতীয় অংশটি হলো পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। এই অংশটি গুরু মস্তিষ্কের নিচের দিকে মাথার পেছনে অবস্থিত, তাই এর নাম পশ্চাৎ বা লঘু মস্তিষ্ক। এটি গুরু মস্তিষ্কের চেয়ে আকারে ছোট। লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে, তাই আমরা সোজা হয়ে হাঁটতে, সাইকেল চালাতে পারি। এছাড়া কথা বলা এবং চলাফেরাও নিয়ন্ত্রণ করে। লঘু মস্তিষ্কে সেরিবেলাম, পন্স এবং সুষুম্না শীর্ষক এই তিনটি অংশ থাকে। মাথার পেছন দিকে লঘু মস্তিষ্কের সেরিবেলাম অবস্থিত। এটি গুরু মস্তিষ্কের নিচে এবং পঞ্জের বিপরীতে ঝুলন্ত অবস্থায় থাকে। দেখো, এটিও গুরু মস্তিষ্কের মতো ডান এবং বাম অংশে বিভক্ত। লঘু মস্তিষ্কের সামনের নিচের দিকের অংশটি পন্স। পন্স গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ককে সুষুম্না শীর্ষকের সাথে যুক্ত করে, আর তাই একে বলা হয় মস্তিষ্কের যোজক। মস্তিষ্কের নিচে যে সরু দণ্ডের মতো অংশটি দেখতে পাচ্ছ, সেটি মেডুলা বা সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক মস্তিষ্ক ও মেরুরজ্জুর সংযোগ স্থাপন করে, তাই একে মস্তিষ্কের বোঁটাও বলা হয়। এটি পঞ্জের নিচ থেকে মেরুরজ্জু শুরুর স্থান পর্যন্ত বিস্তৃত। এটি আমাদের হার্টের স্পন্দন, খাবার গ্রহণ এবং শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক ও এর বিভিন্ন অংশের কাজ সম্পর্কে তো জানলে, প্রতিদিনের কাজগুলো মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করছে খুঁজে বের করতে পারবে তো? মস্তিষ্কের এমন আরো রহস্য জানতে শিকড় সাথেই থাকো। তবে গরম কিছু লাগলে তুমি কি করবে? নিশ্চয়ই তোমার হাত সরিয়ে নিবে, তাই না? অথবা ধরো হঠাৎ কোনো গাড়ির হেডলাইট থেকে অতিরিক্ত আলো এসে তোমার চোখে পড়লো, তখন তুমি কি অন্য সময়ের মতো ভালো মতো দেখতে পারো? নিশ্চয়ই না, বরং তোমার দেখতে কিছুটা কষ্ট হয়। তোমার এই কষ্ট হওয়ার কারণ, অতিরিক্ত আলো হঠাৎ চোখে এসে পড়লে চোখের মনি ছোট হয়ে যায়। এই যে গরম লাগলে হাত সরিয়ে নাও বা হঠাৎ অতিরিক্ত আলো চোখে এসে পড়লে চোখের মনি ছোট হয়ে যায়, এর জন্য কি তুমি খুব বেশি চিন্তা ভাবনা করো, নাকি এগুলো ঘটার সাথে সাথেই বুঝতে পারো কি করতে হবে? নিশ্চয়ই তুমি সাথে সাথে বুঝতে পারো কি করতে হবে, কিন্তু কিভাবে? ভাবছো মস্তিষ্কের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত হয়, কিন্তু না, এই কাজগুলো আসলে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে না, বরং এগুলো নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মেরুরজ্জু। মস্তিষ্ক সম্পর্কে তো তুমি জানো, কিন্তু মেরুরজ্জু কি ভাবছো তো? তাহলে চলো আজ আমরা মেরুরজ্জু এবং এর কাজ সম্পর্কে জানি। মেরুরজ্জুর আরেক নাম সুষুম্না কাণ্ড। এটি আমাদের করটির পিছন থেকে কোমরের শেষ কশেরুকা পর্যন্ত বিস্তৃত। মেরুরজ্জু অত্যন্ত সংবেদনশীল, সামান্য কোনো আঘাতে এর ক্ষতি হতে পারে, আর তাই এটি মেরুদণ্ডের হাড় বা কশেরুকার ভিতরে সুরক্ষিত থাকে।
মেরুরজ্জুতেও আমাদের মস্তিষ্কের মতো শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ উভয়ই থাকে, কিন্তু এদের অবস্থান মস্তিষ্কের উল্টো হয়। অর্থাৎ শ্বেত পদার্থ বাইরে থাকে আর ভিতরে থাকে ধূসর পদার্থ। মেরুরজ্জুর ভেতর দিয়ে দুই ধরনের স্নায়ুতন্তু চলাচল করে। এদের একটি হলো আজ্ঞাবাহী এবং অপরটি অনুভূতিবাহী স্নায়ুতন্তু। নাম শুনে হয়তো কিছুটা অনুমান করতে পারছো। আজ্ঞাবাহী মানে হলো সেই সব স্নায়ুতন্তু যারা মস্তিষ্ক থেকে আজ্ঞা বা নির্দেশ নির্দিষ্ট অঙ্গে বহন করে। যেমন হাতে পিন ফুটলে আমরা সাথে সাথে হাত সরিয়ে নিই। আজ্ঞাবাহী স্নায়ু হাত সরিয়ে নেয়ার নির্দেশ মস্তিষ্ক থেকে হাতে বহন করে। অনুভূতিবাহী স্নায়ুতন্তু আমাদের দেহের বিভিন্ন অংশ থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক এবং মেরুরজ্জুতে বহন করে নিয়ে যায়। এখন চলো প্রতিবর্ত ক্রিয়া কি তা সম্পর্কে জেনে আসি। হঠাৎ হাতে গরম কিছু লাগলে তুমি হাত সরিয়ে নাও কিভাবে? তোমার স্নায়ুতন্ত্র এই উদ্দীপনার বিপরীতে তোমার অজান্তেই তোমাকে হাত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। এটি হলো প্রতিবর্ত ক্রিয়া। মজার ব্যাপার হলো এইসব উদ্দীপনার ছাড়া আমাদের মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রিত না হয়ে মেরুরজ্জু দিয়ে নিয়ন্ত্রিত হয়, তাই এদের প্রতিবর্ত ক্রিয়া বলে। তোমার হাতে যখন একটি মশা বসে তখন তুমি না দেখলেও তোমার হাত অটোমেটিক্যালি মশাটি তোমার শরীরের যে জায়গায় বসেছে সেখানে চলে যায় আর মশাটিকে মারার চেষ্টা করে। এখানে মশাটি হলো উদ্দীপক, যেটি তোমার হাতের উপর বসার সাথে সাথেই স্নায়ু কোষগুলো সক্রিয় হয়ে যায় ও কোষের প্রান্তে উদ্দীপনা তৈরি করে। এই উদ্দীপনার কারণেই তুমি মশার কামড় অনুভব করো। তোমার হাতের অনুভূতিবাহী স্নায়ুতন্তু এই উদ্দীপনা মেরুরজ্জুতে নিয়ে যায়। অনুভূতিবাহী স্নায়ুতন্তু থেকে এই উদ্দীপনা যখন আজ্ঞাবাহী স্নায়ুতে যায় তখন তোমার অজান্তেই তোমার হাত সেই স্নায়ু উদ্দীপনায় সাড়া দিয়ে মশাটিকে মারার চেষ্টা করে। প্রতিবর্ত ক্রিয়া মূলত আমাদের স্নায়ু উদ্দীপনা বা স্নায়ু তাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার জন্যই ঘটে থাকে। এতক্ষণ যে স্নায়ু তাড়না বা স্নায়ু উদ্দীপনার কথা বলছি, সেই স্নায়ু তাড়না বা স্নায়ু উদ্দীপনা কি তা কি তুমি জানো? আমাদের স্নায়ুর ভেতর দিয়ে যে অনুভূতি বা সংবাদ প্রবাহিত হচ্ছে তাই স্নায়ু তাড়না। পুরো প্রতিবর্ত ক্রিয়া বেশ কতগুলো ধাপে ঘটতে থাকে। সবগুলো ধাপকে একসাথে প্রতিবর্ত চক্র বলে। প্রতিবর্ত চক্রে 5 ধরনের অঙ্গ অংশ নেয়: গ্রাহক অঙ্গ, অনুভূতিবাহী স্নায়ু, প্রতিবর্ত কেন্দ্র, আজ্ঞাবাহী স্নায়ু আর সাড়া প্রদানকারী অঙ্গ। এখানে লক্ষ্য করে দেখো, মশাটি হাতে বসার কারণে প্রতিবর্ত চক্রটি শুরু হয়, অর্থাৎ মশাটি হলো উদ্দীপক। দেহের যে অঙ্গটিতে উদ্দীপনা সৃষ্টি হয় সেটি গ্রাহক অঙ্গ। এখানে যে হাতটিতে মশা বসেছে সেই হাতটি গ্রাহক অঙ্গ, কারণ হাতটি উদ্দীপনা গ্রহণ করেছে। আবার তোমার এই হাতে থাকা যে স্নায়ুগুলো উদ্দীপনা বহন করে তোমার মেরুরজ্জুতে নিয়ে গেল সেগুলো অনুভূতিবাহী স্নায়ু। আর অনুভূতিবাহী স্নায়ু উদ্দীপনাকে তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে পৌঁছে দেয় সেটি হলো প্রতিবর্ত কেন্দ্র। সাধারণত আমাদের মেরুরজ্জুই হলো প্রতিবর্ত কেন্দ্র। আজ্ঞাবাহী স্নায়ুগুলো প্রতিবর্ত কেন্দ্র থেকে উপযুক্ত সাড়া বহন করে নিয়ে আসে। আর সবশেষে আমাদের যে অঙ্গটিতে আজ্ঞাবাহী স্নায়ুগুলোর উদ্দীপনা পৌঁছায় এবং এর ফলাফল হিসেবে সাড়া প্রদান করে সেটি সাড়া প্রদানকারী অঙ্গ। এখানে যে হাতটি মশাকে মারার চেষ্টা করছে সেটি হলো সাড়া প্রদানকারী অঙ্গ। আশা করি মেরুরজ্জু ও প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে ভালো ধারণা পেয়েছো। আবার দেখা হবে এমন আরো ইন্টারেস্টিং কিছু নিয়ে। শরীর থেকে প্রতিদিন কিছু পদার্থ বের হয়ে যাওয়া খুব প্রয়োজন। প্রতিদিন আমাদের শরীর থেকে কিভাবে এসব পদার্থ বের হয় বলো তো? ঠিক ধরেছ, মূত্র, ঘাম, নিঃশ্বাস ইত্যাদির মাধ্যমে। সাধারণত মানুষ প্রতিদিন প্রায় আধা লিটার থেকে 2.5 লিটার পর্যন্ত মূত্র ত্যাগ করে থাকে। আবার নাক দিয়ে যে নিঃশ্বাস ছাড়ি সেই নিঃশ্বাসের সাথে আমরা কার্বন ডাই অক্সাইড আমাদের শরীর থেকে বাইরে বের করে দিই। কিংবা আমরা যখন প্রখর রোদে কোনো কাজে বের হই অথবা ব্যায়াম করি তখন আমাদের শরীর থেকে প্রচুর ঘাম বের হয়। এবার ভাবো তো, নিঃশ্বাসের সাথে কার্বন ডাই অক্সাইড অথবা শরীর থেকে ঘাম ও মূত্র দেহের বাইরে বের হচ্ছে কেন?
এগুলো আমাদের দেহের জন্য প্রয়োজনীয় হলে তো আর দেহ থেকে বাইরে বের হয়ে যেত না, ঠিক না? এগুলো আসলে আমাদের শরীরের বিভিন্ন কাজের ফলে তৈরি হওয়া বর্জ্য পদার্থ, আর তাই এগুলো আমাদের দেহ থেকে বের করে দেওয়া প্রয়োজন। আমাদের দেহে 9টি তন্ত্র আছে, যেগুলো অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি হয়। এই প্রত্যেকটি তন্ত্রের আলাদা আলাদা কাজ রয়েছে, যেমন খাদ্য পরিপাকের জন্য পরিপাকতন্ত্র, শ্বাস প্রশ্বাসের জন্য শ্বসনতন্ত্র ইত্যাদি। ঠিক তেমনি আমাদের দেহ থেকে অপ্রয়োজনীয় অর্থাৎ বর্জ্য পদার্থ বের করে দেওয়ার জন্য একটি তন্ত্র রয়েছে, সেটি হলো রেচনতন্ত্র। চলো তাহলে আজ জেনে নেওয়া যাক রেচনতন্ত্র সম্পর্কে। আমাদের দেহের জন্য ক্ষতিকর অপ্রয়োজনীয় পদার্থগুলো দেহ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াই হলো রেচন, আর এই প্রক্রিয়ায় তৈরি বর্জ্য পদার্থগুলোকে বলা হয় রেচন পদার্থ। দেহে তৈরি হওয়া রেচন পদার্থগুলো নিঃশ্বাসের মাধ্যমে, ঘামের মাধ্যমে অথবা মূত্রের মাধ্যমে দেহের বাইরে বের হয়, অর্থাৎ ফুসফুস, চামড়া বা ত্বক ও বৃক্ক হলো রেচন অঙ্গ। এই অঙ্গগুলো মিলে তৈরি হয় রেচনতন্ত্র। আমাদের শরীরে সবসময় বর্জ্য পদার্থ তৈরি হতে থাকে। যদি দেহ থেকে নিয়মিত এগুলো বের না হয়ে যায়, তাহলে এই পদার্থগুলো আমাদের শরীরের ভেতর জমতে থাকে এবং একসময় জমে থাকা এই বর্জ্য পদার্থ দেহে বিষক্রিয়ার সৃষ্টি করে। এমনকি এই বিষক্রিয়ার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ছবিটা লক্ষ্য করো, এটি অনেকটা শিম বীজের মতো দেখতে, তাই না? এই অঙ্গটি হলো আমাদের প্রধান রেচন অঙ্গ, যাকে বৃক্ক বা কিডনি বলা হয়। বৃক্ককে কেন প্রধান রেচন অঙ্গ বলা হয় জানো? কারণ আমাদের দেহে যত নাইট্রোজেন যুক্ত বর্জ্য পদার্থ তৈরি হয়, তার শতকরা 80% মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়। তবে বৃক্ক ছাড়াও মূত্রনালী ও মূত্রথলি আমাদের দেহের দূষিত বর্জ্য দেহ থেকে বের করতে ভূমিকা রাখে। আমাদের দেহে 2টি কিডনি থাকে, এগুলো দেহের পিছনের দিকে মেরুদণ্ডের 2 পাশে অবস্থিত। কিডনি ছাড়াও রেচনতন্ত্রে 2টি মূত্রনালী বা ইউরেটার ও একটি মূত্রথলি থাকে। ইউরেটার মূত্রকে কিডনি থেকে মূত্রথলিতে নিয়ে যায়। দেহে যে বর্জ্য পদার্থ তৈরি হয়, তার মাঝে গ্যাসীয় বিষাক্ত বর্জ্য পদার্থও আছে। এগুলো মূলত ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প হিসেবে বের হয়ে যায়। গ্যাসীয় বিষাক্ত বর্জ্য পদার্থগুলো শ্বসন ক্রিয়ার ফলে আমাদের দেহের কোষে তৈরি হয়। কোষ থেকে কার্বন ডাই অক্সাইড রক্তের সাহায্যে আমাদের ফুসফুসে পৌঁছায় এবং নিঃশ্বাসের সাথে বের হয়ে যায়। এই কার্বন ডাই অক্সাইড বিষাক্ত, কিন্তু অল্প পরিমাণে আমাদের দেহে থাকলে তেমন কোনো ক্ষতি হয় না। তবে দেহের ভিতরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে এটি বিষক্রিয়া সৃষ্টি করে এবং একসময় মৃত্যু ঘটায়। আমাদের নিঃশ্বাসের বায়ুতে যে কার্বন ডাই অক্সাইড আছে, তা তুমি খুব সহজেই নিজেই একটি পরীক্ষা করে দেখতে পারো। পরীক্ষাটি শুরু করার আগে একটি বিষয় তোমার মনে রাখা দরকার, আর তা হলো কার্বন ডাই অক্সাইড স্বচ্ছ চুনের পানিকে ঘোলা করে। এই পরীক্ষাটির জন্য একটি টেস্ট টিউব, একটি প্লাস্টিকের স্ট্র আর কিছু স্বচ্ছ চুনের পানি নাও। প্রথমেই কিছুটা স্বচ্ছ চুনের পানি টেস্ট টিউবে নিয়ে নাও, তারপর স্ট্রটা চুনের পানিতে দিয়ে দাও। এইবার স্ট্রয়ের বাইরের দিকে থাকা অংশে মুখ লাগিয়ে কিছুক্ষণ ফুঁ দিয়ে চুনের পানিতে নিঃশ্বাসের বাতাস প্রবাহিত করো। দেখতে পাচ্ছ, পানিটা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের কারণে ঘোলা হয়ে গেছে। এই থেকে প্রমাণ হয় আমাদের নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে। নিঃশ্বাসের বায়ুতে যে কার্বন ডাই অক্সাইড থাকে তা তো দেখলে, আবার নিঃশ্বাসের বায়ুতে যে জলীয় বাষ্প থাকে সেটিও তুমি খুব সহজেই পরীক্ষা করে দেখতে পারো। শীতের সকালে তুমি যদি কাঁচ বা আয়নার উপর মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ো, তখন দেখবে কাঁচটি ঝাপসা হয়ে অস্বচ্ছ দেখাচ্ছে। তখন তুমি কাঁচটির গায়ে ছোট ছোট পানির বিন্দুর মতো দেখতে পাবে। কিছু সময় পর দেখা যাবে পানির বিন্দুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আর কাঁচটি আবার স্বচ্ছ দেখাচ্ছে। তাহলে বুঝতেই পারছো, তোমার নিঃশ্বাসের বায়ুতে জলীয় বাষ্প রয়েছে। নিঃশ্বাসের কার্বন ডাই অক্সাইড তো আমাদের নাকের মধ্য দিয়ে বের হয়, কিন্তু আমাদের দেহ থেকে ঘাম কিভাবে বের হয় তা কি জানো? আমাদের চামড়া বা ত্বকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, আর ঘাম আমাদের দেহে থাকা এই ক্ষুদ্র ছিদ্রগুলো দিয়েই বের হয়। ঘামের মাধ্যমে প্রধানত পানি, বিভিন্ন লবণ ও আরও নানা ক্ষতিকারক পদার্থ বের হয়। এছাড়াও ঘামের সাথে কিছু কার্বন ডাই অক্সাইডও বের হয়ে যায়, আর এইভাবেই ঘামের মাধ্যমে দেহ থেকে বিভিন্ন রকম বর্জ্য বের হয়ে যায়। তোমরা ইতোমধ্যেই জেনেছো, দেহের 80% নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থই দেহ থেকে বের হয় মূত্রের মাধ্যমে। বৃক্ক হলো মূত্র তৈরির কারখানা। বৃক্ক কিভাবে মূত্র তৈরি করে তা নিশ্চয়ই জানতে চাও। আমাদের দেহে উৎপন্ন হওয়া অ্যামাইনো অ্যাসিড যকৃতে গেলে যকৃৎ তা ভেঙে ফেলে এবং এর ফলে সেখানে ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও অ্যামোনিয়া নামের নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়। আমরা যেমন পানি থেকে ময়লা ছাঁকার জন্য ফিল্টার ব্যবহার করি, ঠিক তেমনি বৃক্ক আমাদের দেহের ছাঁকনির মতো কাজ করে। এটি রক্তে থাকা ক্ষতিকারক পদার্থগুলোকে ছেঁকে আলাদা করে।
পরে ক্ষতিকারক পদার্থগুলোর সাথে পানি মিশে হলুদ রঙের মূত্র তৈরি করে এবং ইউরেটারের মাধ্যমে মূত্র বৃক্ক থেকে মূত্রথলিতে এসে জমা হয়। মূত্রের বেগ আসলে মূত্রথলির নিচের দিকে মূত্রপথের পেশিতে সংকোচন প্রসারণ ঘটায়। অতিরিক্ত সংকোচন প্রসারণের ফলে দেহ থেকে মূত্র বের হয়ে যায়। আশা করি রেচনতন্ত্রে কিভাবে রেচন সম্পন্ন হয় তা বুঝতে পেরেছ। এমন আরো অনেক ইন্টারেস্টিং বিষয় জানতে শিকড় সাথেই থেকো।